নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 10th ডিসেম্বর 2025 দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল নোট অফ হারমোনি এই আর্টিকেলটি আমরা পড়ব। তো দেখুন, এই আর্টিকেলটির মধ্যে বন্দে মাতরম গান এর বিষয়ে লেখা রয়েছে। তো আপনারা হয়তো জানেন এই বছর এই বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি হলো এবং গত 8ই ডিসেম্বর আমাদের দেশের পার্লামেন্টের লোকসভাতে এই গানের উপর ভিত্তি করে অনেক ডিবেট ডিসকাশন হয় যে কেন আমরা এই বন্দে মাতরম গানটিকে ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত বানালাম না। আমরা জানি আমাদের ন্যাশনাল অ্যানথেম কি, জাতীয় সঙ্গীত জনগণমন, এবং বন্দে মাতরম হচ্ছে আমাদের ন্যাশনাল সং, জাতীয় গান। তাহলে কেন এরকম করা হলো? আরও একটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়, ডিসকাশন হয়, সেটা বলার আগে আপনাদের একটা কোশ্চেন করি। তো এই যে বন্দে মাতরম গানটি রয়েছে, এর কতগুলো স্তবক রয়েছে? ঠিক আছে, আমরা জানি কোনো কবিতা বা গানের অনেকগুলো স্তবক হয়। তো এই বন্দে মাতরম গানটির কতগুলো স্তবক রয়েছে সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই নিয়ে অনেক ডিবেট হয়, ডিসকাশন হয়, রাজনীতি হয়, অনেক কথা হয়। তো সেটা আমরা আলোচনা করব না, বা সেটা আমাদের জেনে কোনো লাভ নেই। তো যেহেতু আমরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, তাই আমরা এই বন্দে মাতরম গানের বিষয়ে কিছু জিনিস আলোচনা করি। তো দেখুন, প্রথমে যেটা আলোচনা করব, বন্দে মাতরম গান কে লিখেছেন আমরা সবাই জানি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবং এই বছর 2025 সালে 7ই নভেম্বর এই বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি হলো। ঠিক আছে, তার সেলিব্রেট করলাম আমরা। তাহলে কবে পাবলিশ হয়েছিল ফার্স্ট টাইম এই বন্দে মাতরম গানটি? এই গানটি প্রথম পাবলিশ হয়েছিল 1875-এ, অফিসিয়াল রেকর্ড অনুসারে 7th নভেম্বর। তাহলে 7ই নভেম্বর 1875-এ ফার্স্ট টাইম পাবলিশ হয়। কোথায় পাবলিশ হয়েছিল? একটা লিটারেরি জার্নাল, একটা সাহিত্যিক জার্নালে, যার নাম হচ্ছে বঙ্গদর্শন। এটা মাথায় রাখবেন। তাহলে 7ই নভেম্বর 1875 সালে বঙ্গদর্শন নামে একটা সাহিত্যিক জার্নালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমবার বন্দে মাতরম গানটি পাবলিশ করেন। এবং যখন প্রথমবার পাবলিশ হয় এই গানটি, তখন এর স্তবক ছিল মাত্র 2টো। এটাও মাথায় রাখবেন। ঠিক আছে, 2টো স্তবকই ছিল। এরপরে 1882-তে 1882 সালে যখন বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস, একটা নোবেল লিখেন আনন্দমঠ, সেই নোবেলে এই বন্দে মাতরম গানটি, পুরো গানটি পাবলিশ করেন। এবং সেই পুরো গানটিতে কতগুলো স্তবক ছিল বলেই দিই, 6টি স্তবক ছিল এই পুরো আনন্দমঠের যে বন্দে মাতরম গানটিতে। বুঝতে পারছেন? তাহলে এখন যে বন্দে মাতরম গান রয়েছে সেখানে টোটাল 6টা স্তবক রয়েছে। কিন্তু আমরা আমাদের দেশের যে জাতীয় গান বা ন্যাশনাল সং হিসাবে নিয়েছি এই বন্দে মাতরম গানটি, সেখানে মাত্র 2টো স্তবক নিয়েছি। বুঝতে পারছেন? তো প্রথম 2টো স্তবক নিয়েছি, যেই কারণে আমাদের পার্লামেন্টে এটা নিয়েও ডিবেট চলছে যে কেন মাত্র 2টো স্তবকই নিয়েছি, বাকি পুরো বন্দে মাতরম গানটি কেন নেওয়া হয়নি জাতীয় সঙ্গীত হিসাবে, জাতীয় গান হিসাবে। এটা নিয়ে আলোচনা চলছে, সেখানে বহুত কিছু ব্যাপার, তো সেটা জানার দরকার নেই। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই গানটি 1896-এ কংগ্রেস সেশন হচ্ছিল কলকাতাতে, সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। হ্যাঁ না? তাহলে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরই এই গানটি গিয়েছিলেন 1896-এ কংগ্রেস সেশনে কলকাতাতে। বুঝতে পারছেন? এরপরে আমরা দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ, কি লেখালেখি করেছিলেন আর কি, ইম্পর্টেন্ট ওয়ার্কস। আনন্দমঠ, তারপরে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা অ্যান্ড দেবী চৌধুরানী, এগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ। এবং এই যে বন্দে মাতরম গানটি, এই বন্দে মাতরম গানটি দেখুন, এইখানে আমি এআই দিয়ে বানিয়েছি ইমেজগুলো, তো এখানে ভারতের পতাকা দেওয়া আছে, এগুলা কিন্তু হবে না। যাই হোক, এটা 1905-এর ঘটনা, তখন আমাদের পতাকা আসেনি, তিরঙ্গা। তো এই যে বন্দে মাতরম গানটি, এটি 1896-এ ফার্স্ট টাইম রবীন্দ্রনাথ গাইলেন কংগ্রেস সেশনে কলকাতায়। কিন্তু এই গানটির পপুলারিটি, মানে সব থেকে বেশি প্রচার হয়, প্রচুর পপুলারিটি পায় 1905-এর পর। মানে 1905 কি হচ্ছিল সেই সময়? বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, তাই না? তো সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই গানটি অনেক পপুলারিটি পায়। এবং এই বন্দে মাতরম গান করেই 7ই অগাস্ট কলকাতার টাউন হলের দিকে লং মার্চ করা হয়, মানে পদযাত্রা করা হয়। তারপরে এই গানটি মানে ইন্সপায়ার করেছিল অনেক যে আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে। তাই অনেক পপুলার হয়ে যায় বন্দে মাতরম গানটি। দেশের চারিদিকে এই গানটি ছড়িয়ে পড়ে, চারিদিকে দেশের সব জায়গায় এই বন্দে মাতরম গানটি ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তারপরে এই বন্দে মাতরম গানটি
কোথায় কোথায় আমাদের দেশের বাইরে সেই সময় ইউজ হয়েছিল বন্দে মাতরম এই স্লোগানটা। তো 1907-এ স্টুয়ার্টগার্টে মাদাম ভিকাজি কামা যে পতাকা বানিয়েছিলেন বা পতাকা উত্তোলন করেছিলেন, সেইখানে তিনি এই বন্দে মাতরম কথাটি উল্লেখ করেছিলেন, বন্দে মাতরম। এরপরে এখানে কিছু কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখতেই পারেন। যখন গোপাল কৃষ্ণ গোখলে যখন ইয়েতে কি বলে সাউথ আফ্রিকাতে যখন তাকে স্বাগত জানানো হয়, ওয়েলকাম জানানো হয়, তখন এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, এটাও মনে রাখবেন। এরপরে এখানে টাইম লাইন দেওয়া হয়েছে বন্দে মাতরম গান। তাহলে প্রথমে 1875-এ লেখা হলো, 1896-এ রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট টাইম গাইলেন। এরপরে 1905-এ এর পপুলারিটি বাড়লো অনেক বেশি, মানে এটা পলিটিক্যালি ইউজ করা হলো, অ্যাডপ্টেড এজ এ পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করা হলো বন্দে মাতরম। কলকাতা টাউন হলে 7ই আগস্ট, ওটা বললাম। এরপরে 1905-এ 24 জানুয়ারি, ঠিক আছে, 24 জানুয়ারি 1905-এ আমাদের দেশের সংবিধান, স্বাধীন ভারতের যে সংবিধান, সেই সংবিধান এই গানটিকে আমাদের দেশের জাতীয় গান বানালো, ঠিক আছে, দুটো স্তবকে, প্রথম দুটো স্তবকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, বাস। এরপরে আমরা দেখব এই আর্টিকেলটিতে কি লেখা রয়েছে। আশা করছি বন্দে মাতরম গানের বিষয়ে পুরো আলোচনা হয়েছে, অনেক কিছু বুঝতে পেরেছেন। এখন আমরা লাইন বাই লাইন পড়বো যাতে আমাদের রিডিং স্কিল বাড়ে। তো দেখুন, নোট অফ হারমোনি, এই কথাটির মানে হচ্ছে নোট, আচ্ছা এটা অ্যাকচুয়ালি না একটা মেটাফোর হিসাবে ইউজ করা হয়েছে। মানে হারমোনির নোট হয় না, সারে গামা পাধা নিসা অনেক রকম হয়, তো সেটা যেমন একই তালে একই সুরে থাকে হলে ভালো লাগে, সেই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নোট অফ হারমোনি মানে সবাইকে একই সঙ্গে হারমোনির তালের মতো একসঙ্গে থাকতে হবে, তাহলে ভালো আর কি। ইন্ডিয়া, ভারত, মাস্ট, নিশ্চয়, যে মাস্ট মানে কি একটা মডেল ভার্ব ইউজ করা হয় যখন কোনো কিছু করতেই হবে, এরকম সময় আমরা মাস্ট ইউজ করি। তাহলে ভারতকে করতেই হবে কি আপহোল্ড মানে জানেন, আপহোল্ড মানে হচ্ছে কোনো কিছুকে মেনটেন করা, না সাস্টেন করা, যেটা চলছে সেটাকে বজায় রাখতে হবে। কিটাকে মেনটেন করতে হবে বা আপহোল্ড করতে হবে? সোশ্যাল কোহেশনকে। সোশ্যাল কোহেশন মানে সামাজিক ইউনিটি, কোহেশন মানে ইউনিটি বলতে পারেন, হ্যাঁ না, সলিডারিটি বলতে পারেন বা সংহতি বলতে পারেন। তাহলে সামাজিক সংহতিকে বজায় রাখতে হবে ভারতকে। উইথ এ রিজুভিনেটেড ন্যাশনাল পারপাস, রিজুভিনেটেড কথাটির মানে হচ্ছে পুনর্জন্ম। তাহলে রিজুভিনেটেড মানে পুনর্জীবিত, ন্যাশনাল মানে জাতীয়, আর পারপাস মানে উদ্দেশ্য। তাহলে পুনর্জীবিত যে জাতীয় উদ্দেশ্য রয়েছে তার সঙ্গে এক হয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? তাহলে এক হয়ে থাকার কথা এখানে বলতে চাইছে আমাদের রাইটার। এরপরে বন্দে মাতরম, দ্য স্যালুটেশন অফ ইন্ডিয়া ইমাজিনড অ্যাজ মাদার। তাহলে বন্দে মাতরম যে গানটির কথা বললাম, সেই গানটি দ্য স্যালুটেশন অফ ইন্ডিয়া, যেটা ভারতকে, ইন্ডিয়াকে একটা স্যালুটেশন দেয়। স্যালুটেশন মানে ট্রিবিউট করে, হ্যাঁ না, অভিবাদন জানান। কিভাবে অভিবাদন জানায়? একটা মায়ের মতো, হ্যাঁ না, মায়ের মতো। ইমাজিন, যেটা ইমাজিন করে মানে মনে মনে ভাবে, দেখে ইমাজিন করে কাকে? ভারতকে একটা মায়ের মতো। তাহলে মায়ের মতো ইমাজিন করে বন্দে মাতরম ভারতকে। সেই বন্দে মাতরম গানটি কি করেছে? ইন্সপায়ার্ড করেছে, অনেকজনকে মোটিভেট করেছে। ইন্সপায়ার করা মানে অনুপ্রাণিত করেছে অনেকজনকে। কাদেরকে? জেনারেশন মানে প্রজন্মের পর প্রজন্মকে। কাদের প্রজন্মকে? অফ নেশন বিল্ডার্স, যারা নেশন বিল্ড করেছে, না, জাতি প্রতিষ্ঠা করেছে, জাতির নির্মাতা যারা, না, যারা প্যাট্রিয়টস ছিলেন, যারা লিডার ছিলেন সেই সময়, যারা সংগ্রামী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, সেই স্বাধীনতা সংগ্রামীদের জেনারেশন পর জেনারেশন, মানে এখনও পর্যন্ত আমাদের কোথাও যদি বাজে সুজলাং সুফলাং, তো আমাদের মনের মধ্যে একটা কেমন একটা ইন্সপিরেশন জন্ম হয়, দেশভক্তি জাগে। তাই ওই জন্য বলছে যে ইন্সপায়ার করেছে, আগেও করেছে এখনও করছে, ইন্সপায়ার জেনারেশনস অফ নেশন বিল্ডার্স। তাহলে এই নেশন বিল্ডার্স কারা? হু ব্রট টুগেদার ডাইভার্স সেকশনস অফ সোসাইটি, যারা এই নেশন বিল্ডার্সরা কি করেছিল? ব্রট টুগেদার করেছিল, এক জায়গায় নিয়ে এসেছিল ডাইভার্স সেকশনস অফ সোসাইটি, সমাজের যে বিভিন্ন যে সেকশন রয়েছে, সেকশন মানে ভাগ রয়েছে, অংশ রয়েছে, পার্টস রয়েছে, সমস্ত বিভিন্ন আলাদা আলাদা গ্রুপসকে, দলকে এক জায়গায় নিয়ে এসেছিল যে নেশন বিল্ডার্সরা, তাদেরকে ইন্সপায়ার করেছিল। কিসের জন্য এক জায়গায় নিয়ে এসেছিল? টু ফাইট ফর ফ্রিডম ফ্রম ব্রিটিশ কলোনিয়ালিজম। তো একসঙ্গে নিয়ে এসেছিল টু ফাইট, যুদ্ধ করার জন্য, হ্যাঁ না, লড়াই করার জন্য। কিসের জন্য? ফ্রিডমের জন্য, স্বাধীনতার জন্য। স্বাধীনতার জন্য লড়াই করার জন্য
কাদের বিরুদ্ধে? ব্রিটিশ কলোনিয়ালিজম, হ্যাঁ না। তো এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশদের যে উপনিবেশবাদ ছিল আমাদের দেশে, সেই উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এক করেছিল এই গানটি, বুঝতে পারছেন, সবাইকে এক করেছিল। এরপরে কি লেখা রয়েছে, আচ্ছা দেখুন আমি এই যে সেন্টেন্সটা এখানে একটু পরিষ্কার করে দিই। এই সেন্টেন্সটা দেখুন, এখানে যত ইংরেজি রয়েছে তার বাংলা এখানে লিখে দিয়েছি নিচটাতে, ঠিক আছে, নিচটাতে আপনারা নোট ডাউন করতে পারেন। আর যদি আপনারা এই যে পিডিএফটা রয়েছে সেটা ডাউনলোড করতে চান, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে মানে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে দেখুন কি রয়েছে, রিটেন বাই মানে লেখা হয়েছে কার দ্বারা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা লেখা হয়েছে কাকে? ওই বন্দে মাতরম গানটিকে। এবং পাবলিশড মানে পাবলিশ করা হয়েছে উইথ হিজ নোবেল, কার সঙ্গে? কার সঙ্গে? হিজ নোবেল, তার যে উপন্যাস আনন্দমঠ, সেই আনন্দমঠ উপন্যাসের সঙ্গে পাবলিশ করা হয়েছে কত সালে? ইন দ্য আর্লি 1880s। তাহলে আর্লি 1880s, আমি বললাম 1882-তে পাবলিশ হয়েছিল। তাহলে এই যে 80-র দশকের মানে 1880-র প্রথম দিকে 1882-তে বা আর্লি 1880s-এ যে পাবলিশ হয়েছিল, তার সঙ্গে সেই বিষয়টা দিস ইয়ার মার্কস, এই বছর মানে 2025-এর কথা বলছে, ঠিক আছে। তাহলে 2025 সালে মার্ক করা মানে চিহ্নিত করলো। তাহলে দ্য 150th অ্যানিভার্সারি অফ দ্য সং, তাহলে এই বছর যেটা 1882 সালে পাবলিশ হয়েছিল না, প্রথম তো 75-এ হয়েছিল, যাই হোক 1882 সালে যেটা পাবলিশ হলো সেটা এই বছর কি হলো? 150 বছর পূর্তি হলো সেই বন্দে মাতরম গানটির। লিডার্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের যে কংগ্রেস পার্টি, তাদের যে লিডার, কংগ্রেস পার্টির যারা নেতা ছিলেন, এরপরে এখানে হুইচ দেওয়া আছে কমা দিয়ে। তাহলে এই যে হুইচটা এসছে, এই হুইচটা এসছে অ্যাকচুয়ালি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্য। ন্যাশনাল কংগ্রেস হুইচ, যেটি ওয়াজ লিডিং দ্য ন্যাশনাল মুভমেন্ট, মানে যা এই যে ন্যাশনাল কংগ্রেসের যারা নেতা ছিলেন তারা কি করছিলেন? তারা লিড করছিলেন না, ওয়াজ দিয়ে লেখা রয়েছে অতীতকালের জন্য, যে পাস্ট টেন্স, যে তারা লিড করছিলেন, তারা নেতৃত্ব দিচ্ছিলেন ন্যাশনাল মুভমেন্টকে, জাতীয়তাবাদী আন্দোলনকে। আর এই বিষয়টা না, জাতীয়তাবাদী আন্দোলনকে লিড করছিলেন। তো সেই যে লিডার্স কী করলেন? ডিসাইড করা মানে সিদ্ধান্ত নিলেন। তাহলে সিদ্ধান্ত নিয়েছিলেন অতীতকালে, ডিসাইডেড ইন 1937, 1937 সালের সময় ডিসাইড করেছিলেন। কি ডিসাইড করেছিলেন? টু ইউজ দ্য ফার্স্ট 2 স্ট্যাঞ্জাস এট ইটস গ্যাদারিংস। তাহলে তারা ডিসাইড করেছিলেন, নির্ধারণ করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন 1937 সালে। আচ্ছা 1937 সালে কি হয়েছিল? 1937-এ কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা বৈঠক হয়েছিল, বুঝতে পারছেন। তো সেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই প্রথমবার ডিসাইড করা হয়েছিল যে বন্দে মাতরম গানটির যে প্রথম দুটো স্ট্যাঞ্জেস রয়েছে, মানে প্রথম দুটো যে স্তবক রয়েছে, তো সেই প্রথম দুটো স্তবককেই তারা ব্যবহার করবে ন্যাশনাল সং হিসাবে। সেটা 1937-এ ডিসাইড হয়েছিল, তো সেটা এখানে লেখা রয়েছে। এবং দ্য কনস্টিটিউশন অফ দ্য মডার্ন রিপাবলিক অফ ইন্ডিয়া, তাহলে আধুনিক প্রজাতান্ত্রিক যে ভারত, তার যে কনস্টিটিউশন, তার যে সংবিধান, সেই সংবিধান অ্যাকর্ড করা মানে কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া, হ্যাঁ না, গ্র্যান্ট করা, মঞ্জুরি দেওয়া, ঠিক আছে, মর্যাদা দেওয়া। তাহলে আমাদের দেশের বর্তমান যে সংবিধান রয়েছে, স্বাধীনতার পর 1947-এর পর যে সংবিধান আমরা রচনা করলাম, 1950-তে মানে 1950 সালে যেটা কার্যকারী হলো, ফোর্সে এলো, সেই যে সংবিধান কি করলো? এই যে আমাদের বন্দে মাতরম গানটিকে অ্যাকর্ড করলো, মানে মঞ্জুরি দিল। ইট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য ন্যাশনাল সং, এই বন্দে মাতরম গানটিকে কি করলো? মানে ন্যাশনাল সং, জাতীয় গানের মর্যাদা দিল। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে কি রয়েছে দেখি, এরপর রয়েছে ইট ইজ, এটা হলো অনলি ফিটিং, ইট ইজ অনলি ফিটিং। এটা ফিটিং মানে কি? উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট, প্রপার, এটা যথাযথ বলতে পারেন, এটা উপযুক্ত। কিটা উপযুক্ত? দ্যাট, যে
দ্য কান্ট্রি রিমেম্বার্স দ্য স্টোরি অফ দ্য সং, ইটস স্পিরিট অ্যান্ড ইটস পারপাস ইন নেশন বিল্ডিং। বলছে এটা উপযুক্ত, এটা যথাযথ যে দ্য কান্ট্রি রিমেম্বার্স, কান্ট্রি মানে রিমেম্বার করছে, কান্ট্রি মানে আমাদের দেশ মনে করছে, হ্যাঁ না, তাকে মনে করছে, কাকে মনে করছে? তার গল্পকে। এই যে বন্দে মাতরম গানটির কি গল্প রয়েছে, তার কি গল্প রয়েছে, তার কি মর্মার্থ রয়েছে, তার মর্মবস্তু, তার আত্মা, তার চেতনা, স্পিরিট মানে আত্মা চেতনা, তার এসেন্স, তার সোল, এন্ড এর পারপাস বা উদ্দেশ্য ইন নেশন বিল্ডিং মানে জাতি রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে বা জাতি গঠন করার ক্ষেত্রে। তো নেশন বিল্ডিং বিষয়টা অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সের বিষয়। নেশন বিল্ডিং মানে সেই সময় যে আমাদের দেশ যখন প্রথম স্বাধীন হলো কিংবা প্রথম যে ইউনাইট হচ্ছিল, সেই ইউনাইট হওয়ার কথাটাকে বলা হয় নেশন বিল্ডিং। তো অনেক বড় বিষয়, এটা সংক্ষেপ বলার চেষ্টা করলাম আর কি। তো নেশন বিল্ডিংয়ে এই গানটি কি ভূমিকা নিয়েছিল সেটা মনে করা, সেটার কথা ভাবা, অ্যাকচুয়ালি ইট ইজ ফিটিং, হ্যাঁ না, এটাই মানে যথোপযুক্ত বা উপযুক্ত, এটা করা যায়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে বা দুর্ভাগ্যবশত বলতে পারেন, দ্য পার্লামেন্টারি ডিসকাশন মানে যেটা পার্লামেন্টারি ডিসকাশন হচ্ছে, পার্লামেন্টের মধ্যে যে আলোচনা হচ্ছে, সেই পার্লামেন্টের আলোচনায় টু কোমেমোরেট দ্য অ্যানিভার্সারি অফ দ্য সং। কোমেমোরেট মানে কি, এখানে লেখা রয়েছে দেখো, স্মরণ করা, সেলিব্রেট করা, অনার করা। তাহলে আমরা যে ওই কোমেমোরেট করছি দ্য অ্যানিভার্সারি অফ দ্য সং, সেই বন্দে মাতরম গানটির যে 150 বছর পূর্ণ হলো, সেটা যে আমরা স্মরণ করছি, সেই ডিসকাশনটা, পার্লামেন্টারি ডিসকাশনটা, সংসদীয় আলোচনাটা টার্নড মানে ঘুরে গেল ইনটু, কোন দিয়ে ঘুরে গেল? এ পার্টিশন ডায়াট্রাইব ইন হুইচ ওল্ড ওন্স ওয়ার রিওপেন্ড। সেটা ঘুরে গেল পার্টিশন ডায়াট্রাইবের দিতে। মানে পার্টিশন মানে কি? পার্টিশন বলতে এখানে দলীয় কথাটা ব্যবহার করা হচ্ছে, মানে দল ভিত্তিক। ডায়াট্রাইব মানে হচ্ছে আক্রমণাত্মক বক্তব্য, তীব্র সমালোচনা। তাহলে পার্টিগত সমালোচনায় মানে ঘুরে গেল বিষয়টা। আমরা আলোচনা করছিলাম 150 বছর পূর্ণ হলো, কিন্তু সেই আলোচনা ঘুরে গেল পার্টি ভিত্তিক, না, নেহরুর ভুল, জওহরলাল নেহরু যা করেছে সব ভুল করেছে, সরি ইন হুইচ, যেখানে ওল্ড ওন্স মানে ক্ষত বিক্ষত, হ্যাঁ না, যে কি বলবো, ইনজুরি, হার্টস। তো সেই পুরানো যে ক্ষত বিক্ষত ওয়ার রিওপেন্ড, আবার খুলে দিলেন এই আলোচনার মাধ্যমে। অ্যান্ড ডরমেন্ট গ্রিভেন্সেস রিফ্রেমড। ডরমেন্ট মানে কি, এখানে লেখা রয়েছে দেখুন, সুপ্ত বা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, যেটা ঘুমিয়েছিল তখন পর্যন্ত, সেই সমস্ত যে গ্রিভেন্সেস মানে হচ্ছে অভিযোগ, অসন্তোষ, কমপ্লেন্স, যত সব কমপ্লেন্স লুকিয়েছিল, সেটা আবার রিফ্রেমড হয়ে গেল, নতুন করে প্রতিষ্ঠিত হলো, পুনর্গঠিত হয়ে গেল। বুঝতে পারছেন এই আলোচনার মাধ্যমে। এরপরে কি রয়েছে দেখি, এরপরে রয়েছে দ্য বিজেপি, এক মিনিট, হ্যাঁ, দ্য বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি, লেড বাই দ্য প্রাইম মিনিস্টার ইন দ্য লোকসভা। তাহলে বিজেপি যাকে নেতৃত্ব দিচ্ছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। কোথায়? লোকসভাতে। এবং হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন দ্য রাজ্যসভা। তাহলে রাজ্যসভাতে কে নেতৃত্ব দিচ্ছেন? বিজেপি পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন, লোকসভাতে দিচ্ছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আর লোকসভাতে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরা শাউট টু মানে সিক এর পাস্ট ফর্ম। সিক মানে চাওয়া, কোনো কিছুকে চাওয়া, ঠিক আছে, চেষ্টা করা, সিক করা। তো এরা চেষ্টা করেছিলেন ড্রাইভ হোম টু পয়েন্ট দ্যাট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেস ডিসিশন to use only the first two stanzas sowed the seeds of the partition. বুঝতে পারছেন তো? তারা বলতে চাইছেন, তারা পয়েন্ট আউট করছেন, তারা বলছেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে মাত্র দুটো স্তবককেই ব্যবহার করেছেন বন্দে মাতরম গানটির, সেটা sowed these seeds মানে বীজ বপন করা, হ্যাঁ না, বীজ বপন করেছিল কিসের? পার্টিশন মানে দেশভাগের। বুঝতে পারছেন তো? এই ধরনের আলোচনা হচ্ছে আমাদের পার্লামেন্টে। যাই হোক, কি হচ্ছে না বললেই ভালো। তো এই জন্য পার্টিশন হয়েছিল, কারণ
দুটো স্তবক নেওয়া হয়েছিল। এজ দ্য মুসলিম লীগ গ্যাদার্ড সাপোর্ট ফর এ সেপারেট স্টেট অফ পাকিস্তান। আর এইভাবে মুসলিম লীগ সাপোর্ট মানে যাই হোক পার্টিশনের কথা বলছে আর কি। এই লাইনটা কেমন একটা লাগে আমার। এরপরে দেখুন দ্য অপোজিশন মানে বিরোধী দল লেড বাই কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, তো যেটা নেতৃত্ব দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী ইন দ্য লোকসভাতে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খাড়গে ইন রাজ্যসভা। তাহলে ওই এখানে অপোজিশন পার্টির নেতৃত্ব দিচ্ছেন কে? লোকসভাতে প্রিয়াঙ্কা গান্ধী, আর রাজ্যসভাতে দিচ্ছেন মাল্লিকার্জুন খাড়গে, প্রেসিডেন্ট, কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট। তারা এক্সপ্লেন করলেন, বর্ণনা করলেন, না ব্যাখ্যা করলেন কি? দ্য হিস্টোরিক্যাল সার্কামস্ট্যান্সেস অফ দ্য রোল অফ দ্য সং। তাহলে ঐতিহাসিক যে পরিস্থিতি ছিল সেই সময় এই গানের কি ভূমিকা ছিল সেটা এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন। অ্যান্ড কোশ্চেন্ড এবং প্রশ্নও করলেন দ্য নিড ফর এনি ডিবেট এট অল অন বন্দে মাতরম। বলছেন এখন কি এটার ডিবেট বা আলোচনা করতে নিড কি প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনার, এটার বিষয়ে তারা বললেন। মিসেস বাদ্রা মানে প্রিয়াঙ্কা গান্ধী সেড বললেন পার্লামেন্ট শুড বি ফোকাসিং অন, পার্লামেন্টের ফোকাস করা উচিত ইস্যুজ অফ দ্য প্রেজেন্ট, বর্তমানে কি সব সমস্যা হচ্ছে সেটার উপরে, দ্যাট কনসার্নড এভরিডে লাইফস, যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনকে মানে প্রভাবিত করছে, রেদার দেন নাকি ডিসকাসিং দ্য পাস্ট, নাকি আমাদের অতীতকালে যেটা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করা। বুঝতে পারছেন, বর্তমান আমাদের যেটা হয় আর কি, এক সময় ইতিহাসে এটা ভুল হয়েছে, এটা অমুক ভুল হয়েছে, এখন মানুষ খেতে পাচ্ছে না, কাজ পাচ্ছে না, এগুলো ভুলে যাও, ওই সময় এই ভুল হয়েছিল, তো সেটাকে ক্রিটিসাইজ করছেন আর কি, বর্তমান ইস্যুকে দেখার কথা বলছেন এরা। এরপরে কি রয়েছে? দ্য পাস্ট ইজ ইম্পর্ট্যান্ট, যেটা অতীত সেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। কিসের জন্য ইম্পর্ট্যান্ট? ফর দ্য প্রেজেন্ট, বর্তমানের জন্য ইম্পর্ট্যান্ট। প্রেজেন্ট অফ এ ন্যাশনাল কমিউনিটি, জাতীয় যে সম্প্রদায় রয়েছে, জাতীয় যে গ্রুপ রয়েছে, জাতীয় যে মানুষ রয়েছে, তাদের জন্য ইম্পর্ট্যান্ট, বর্তমান জাতির জন্য। বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ড্র দ্য রাইট লেসনস ফ্রম হিস্ট্রি। তাহলে কিন্তু গুরুত্ব রয়েছে, কিন্তু কি গুরুত্ব রয়েছে? ইম্পর্ট্যান্ট ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ড্র দ্য রাইট লেসনস। ড্র মানে টেনে নিয়ে আসা, হ্যাঁ না, এই যে আমি ড্র করছি মানে টানছি, টেনে নিয়ে আসা। রাইট লেসন মানে কি? লেসন মানে হচ্ছে এখানে কি বলবো, এখানে শিক্ষা, হ্যাঁ না, শিক্ষার কথা বলছে। তো টেনে নিয়ে আসা শিক্ষাকে, সঠিক শিক্ষাকে ইতিহাস থেকে, টু অ্যাভয়েড রিপিটিং মিস্টেক। আর কেন নিয়ে আসতে হবে? যাতে আমরা একই ভুল বারবার না করি। হ্যাঁ আমি মানছি হয়তো নেহরুর ভুল হয়ে গেছে, তাহলে সেটা আবার যাতে না হয় সেটার দিকে নজর দিতে হবে, নাকি সেই ভুলটাকে বারবার বলতে হবে, এটা বলতে চাইছেন আর কি। দ্য ন্যাশনাল মুভমেন্ট বিল্ড ইউনিটি অ্যামং ভেরিয়াস রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক কমিউনিটিজ। তাহলে যে ন্যাশনাল মুভমেন্ট ছিল, আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল, সেটা বিল্ড করেছিল ইউনিটিকে, ঐক্য তৈরি করে দিয়েছিল, এবং ভেরিয়াস রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক কমিউনিটিজ, বিভিন্ন রকম ধর্মের, বিভিন্ন ভাষাভাষী মানুষদেরকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক করেছিল। অ্যান্ড সেক্স মানে ভাগ আর কি, বাই এক্সপেন্ডিং দ্য পলিটিক্যাল স্পেস দ্যাট দে অল কুড শেয়ার। তাহলে পলিটিক্যাল যে স্পেস রয়েছে, রাজনৈতিক যে ক্ষেত্রটা, তাকে বাড়ানোর মাধ্যমে কি হয়েছিল সেই সময় বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের, মানে বিভিন্ন ভাগ যে রয়েছে সমাজের মধ্যে, সমস্ত মানুষ এক জায়গায় আসতে পেরেছিল, ইউনাইট হয়েছিল, যার জন্য আমরা মানে জয়লাভ করেছি বলতে পারেন, আমরা স্বাধীন হয়েছি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য স্টোরি অফ বন্দে মাতরমের যে গল্প, সেটা হোল্ড মানে ধরে রাখা, কন্টেন্ট করা, এম্বডিজ করে দ্য পাথ অফ অ্যাকোমোডেশন অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। অ্যাকোমোডেশন মানে কি? সহনশীলতা, হ্যাঁ না। তাহলে সহনশীলতার কথা বলে, মিউচুয়াল রেসপেক্ট, একে অপরকে পারস্পরিক যে সম্মান সেটা দেওয়ার কথা বলে, মর্যাদার কথা বলে, দ্যাট যেটা ইউনাইট ফেথস অ্যান্ড কমিউনিটিজ। আর এই বন্দে মাতরম গানটি কি করে? বন্দে মাতরম গানটি আমাদেরকে ইউনাইট করে, আমাদের বিশ্বাসকে ইউনাইট করে, আমাদের ফেথ মানে বিশ্বাস, ধর্ম বিশ্বাস বলতে পারেন, তাকে এক করে, আমাদের সম্প্রদায়কে এক করে, বিভিন্ন সম্প্রদায় যে রয়েছে। লিডার্স অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট
মানে যারা জাতীয়তাবাদী আন্দোলনে যারা লিডার ছিলেন, নেতা ছিলেন, থট ভেবেছিলেন ইট ওয়াজ ওয়াইজ, এটা খুব ওয়াইজ মানে জ্ঞান হবে, জ্ঞান যেটা মানে কি বলবো, জ্ঞানযুক্ত আর কি, এটা খুব ভালো হবে আর কি, টু ফাইন্ড কমন গ্রাউন্ড, একটা সাধারণ গ্রাউন্ড, রেদার দেন ইম্পোজ এনি ফেথ, একটা সাধারণ কিছু একটা খুঁজে বের করতে হবে যেটা সবার ভালো হবে, নাকি কারো উপরে কারো বিশ্বাসকে চাপিয়ে দিতে হবে, বুঝতে পারছেন তো? মানে চাপিয়ে দেওয়া মানে ধরো আপনি কোনো কিছু বিশ্বাস করেন না, আমি জোর করে আপনাকে বিশ্বাস করাবই, তখন আমি ইম্পোজ করছি কোনো ফেথ, তাহলে সেটা করা লক্ষ্য ছিল না কাদের, লিডারদের, ন্যাশনাল মুভমেন্টে যারা নেতা ছিলেন তাদের। মিলিয়ন্স অফ মুসলিমস জয়েন্ট দ্য চান্ট, মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান, হ্যাঁ না, জয়েন্ট হয়েছিল, যোগ দিয়েছিল, চান্ট করা মানে বারবার বলা, হ্যাঁ না, উচ্চারণ করা, তাহলে জপ করা যাকে বলতে পারেন, অফ বন্দে মাতরম অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে পুরো ভারতবর্ষের যে মুসলমান রয়েছে, লক্ষ লক্ষ মুসলমান, তারাও কিন্তু এই বন্দে মাতরম গানটি গাইছিলেন। এজ দে মার্চড অ্যালং সাইড হিন্দু, তারা হিন্দুদের সঙ্গে একই সাথে এই গানটি করে করে মানে মার্চ করছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, মানে পদযাত্রা করেছিলেন। হোয়াইল, যদিও দ্য ইউনিফিকেশন প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল টু এ গ্রেট এক্সটেন্ট, যদিও এই যে ইউনিফিকেশন মানে একীকরণ, হ্যাঁ না, সাকসেসফুল হয়েছিল, হ্যাঁ না, অনেকটাই সাকসেসফুল হয়েছিল, অনেকাংশেই এই যে প্রজেক্ট ছিল, এই যে প্রকল্প ছিল। পার্টিশন মার্ক দ্য ফ্রেজাইল নেচার অফ দ্যাট ইউনিটি, এই যে পার্টিশন হয়েছিল, দেশভাগ হয়েছিল, সেটা চিহ্নিত করেছিল দ্য ফ্রেজাইল নেচার অফ দ্য ইউনিটি। ফ্রেজাইল মানে যে ভঙ্গুর, হ্যাঁ না, এই যে ইউনিটি আমরা যে বললাম যে আমরা ইউনাইট হয়ে গেছি, আমরা এক হয়ে গেছি, তার যে ভঙ্গুর ভাবটা রয়েছিল সেটা আমরা পার্টিশনের পরে বুঝতে পারি। অ্যান্ড ফ্লেজড এ কনসার্ন ফর দ্য ফিউচার, আর ফ্লেজড মানে চিহ্নিত করা, বুঝতে পারছি, সিগন্যালড, এ কনসার্ন মানে চিন্তা ভাবনা, হ্যাঁ না, কনসার্ন ভবিষ্যতের চিন্তা ভাবনা নিয়ে এসেছিল। দ্যাট কি চিন্তা ভাবনা, দ্য প্রমোশন অফ এনি আইডেন্টিটি আদার দেন এ সেকুলার, প্রমোশন অফ এনি আইডেন্টিটি, যে কোনো ধরনের আইডেন্টিটি, যে কোনো ধরনের পরিচয়কে প্রমোশন করা, প্রমোশন মানে প্রচার করা, হ্যাঁ না, এগিয়ে নিয়ে আসা, সেকুলার বাদ দিয়ে, আদার দেন এ সেকুলার মানে সেকুলার বাদ দিয়ে, সেকুলার মানে কি, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ মানে কি, ধর্মনিরপেক্ষ কথাটা আমরা অনেক সময় ভুলভাল বুঝি, ধর্মনিরপেক্ষ মানে কোনো ধর্মকেই সাপোর্ট না করা, বুঝতে পারছেন, ইন্ডিয়ান যে সেকুলারিজম, তো এটা নিয়ে অনেক ডিবেট ডিসকাশন আছে, জাস্ট সাধারণ অর্থে বলা যায় যে কোনো ধর্মকে সাপোর্ট না করা। তো সেই যে সেকুলার না হয়ে অন্য কিছু আইডেন্টিটিকে প্রমোশন করা বা প্রচার করা, কনস্টিটিউশনাল ইন্ডিয়ান কমননেস ক্যান বি ডেঞ্জারাস, মানে ভারতীয় যে সাংবিধানিক যে কমননেস মানে সাধারণত্ব, হ্যাঁ না, শেয়ার আইডেন্টিটি, যে একমত, সেটা ডেঞ্জারাস হতে পারে এট এনি টাইম, যে কোনো সময়, বুঝতে পারছেন তো, যে আমরা কমননেসটাকে আনতেই পারবো না। এরপরে লাস্ট প্যারা মনে হয় এটা কি রয়েছে, ইনভার্টিং দ্যাট হিস্ট্রি অফ হারমোনি ইনটু এ কোজ অফ ফিজার, তাহলে কি ইনভার্টিং দ্যাট হিস্ট্রি অফ হারমোনি, তাহলে ইনভার্ট করা মানে উল্টানো, উল্টে পাল্টে দেওয়া, হ্যাঁ না, ইনভার্ট করে দেওয়া, সেই হারমোনির হিস্ট্রিকে, সেই এক ঐক্যের ইতিহাসকে যে উলট পালট করা হচ্ছে, ইনটু এ কোজ অফ ফিজার মানে হচ্ছে বিভাজন বা বিভেদ, হ্যাঁ, বিভেদের কারণ হিসাব, বিভেদ করার জন্য আমরা যে ইতিহাসকে উল্টানোর চেষ্টা করছি, সেটা সার্ভ করে মানে কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছু দেয় আর কি, পূরণ করে, ফুলফিল করে, নো পারপাস, হ্যাঁ না, কোনো উদ্দেশ্যকেই ফুলফিল করে না। আমরা যে ইতিহাসকে বারবার ফিরিয়ে আনছি, দিয়ে ওটাকে বারবার আলোচনা করছি, সেটাতে কারো কোনো লাভ হচ্ছে না, নো পারপাস সার্ভ করছে। ইন্ডিয়া মাস্ট আপহোল্ড, ইন্ডিয়াকে এটা মেনটেন করতে হবে, ইউনিটি অ্যান্ড হারমোনি মানে ঐক্য এবং ঐক্য আর কি, হারমোনি যাই বলেন, উইথ এ রিজুভিনেটেড ন্যাশনাল পারপাস, না, পুনর্জীবিত জাতীয় উদ্দেশ্যের উপরে ইউনাইট হতে হবে। দ্যাট ইনডিড ইজ দ্য গ্রেটেস্ট স্যালুটেশন টু মাদার ইন্ডিয়া, আর এটাই হবে, সেটাই বাস্তবে হবে যে আমাদের যে মাদার ইন্ডিয়া রয়েছে, আমাদের যে
ভূমি রয়েছে আমাদের দেশের উপরে, সেটাই সবথেকে বড় স্যালুটেশন, সেটাই সবথেকে বড় অভিবাদন জানানো হবে না। এই যে বন্দে মাতরম গানের যেটা মূল উদ্দেশ্য ছিল, প্রথম দুটি স্তবক যেখানে বলা হয়েছিল যে মাতৃভূমিকে মানে আমাদের দেশকে মাতৃভূমি দেখা হচ্ছে, তাকে অভিবাদন জানাচ্ছে, তাকে স্যালুটেশন জানাচ্ছে। আর যদি আমরা ইউনাইট হয়ে থাকি, কোনো বিভাজন না করি, তাহলেই হবে সেটা গ্রেট স্যালুটেশন টু আওয়ার মাদার ইন্ডিয়া। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আর্টিকেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, আমি এই ভিডিওগুলো বানাচ্ছি মূলত দুটো পারপাসে। এক তো মানে দ্য হিন্দুর সাথে সাথে আমাদের কিছু কি বলবো ইনফরমেশন পাবো আমরা, এবং সেই ইনফরমেশন থেকে আমরা আমাদের কিছু রিভিশন হবে আর কারেন্ট অ্যাফেয়ার্সও প্র্যাকটিস হয়ে যাবে। সাথে যারা আমরা ইংরেজি পড়তে পারি না, রিডিং পড়তে পারি না, ভয় পাই হ্যাঁ এডিটোরিয়ালগুলো পড়তে, সেটা যাতে আমি সহজভাবে বলে আপনারাও যাতে ভবিষ্যতে পড়তে পারেন সেটা, আর ভোকাবুলারিগুলো এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বাস এটাই উদ্দেশ্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, লাইক করবেন ভিডিওগুলো, যাতে রিচ বাড়ে শেয়ার করবেন। আর কিছু না, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন।